আমার নামটা হচ্ছে মোহাম্মদ সুরুজ জামাল। সুরুজ জামাল। জি। বয়স কত ভাই? বয়স আনুমানিক 30 হবে, কিন্তু সার্টিফিকেটে বয়স আছে আমার 25। ঠিক আছে, সমস্যা নেই, সেটা বড় কথা নয়। তো জন্ম জেলা কোথায় আপনার? আমার জন্ম জেলা হচ্ছে জামালপুর। জামালপুর। আপনি থাকছেন বর্তমানে কোথায়? বর্তমানে এখন ঢাকাতে আসলে আছি। ওখান থেকে এসেছেন আমাদের গল্পটা বলার জন্য। জি জি শুরু করেন আপনি, সুরুজ জামান ভাই। জি। প্রথমে হলো যে আমার বাবা মার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে আমরা অনেক সময় দেখা যায় যে একবেলা খাইতাম, 2 বেলা না খেয়ে থাকতাম। বাবা কি করতো? বাবা সাধারণত কৃষিকাজও করতো না, আমাদের মাঠে 1 কাঠা জমিও নাই। তাহলে কৃষিকাজ না করে পেট চলতো কিভাবে? তারপরে ওখানে থেকে দেখা যায় যে মানুষের লোকে অনেক কথাই বলে যে আপনারা তোমার আমার আব্বাকে বলে লোকেরা যে তোমার ছেলে হইলো 5টা ছেলে, তাহলে তুমি এইভাবে বসে থাকো। 5টা ছেলে? জি। কোনো বোন নাই? জি না, আমরা 5 ভাই। ওকে। ওরে বলে যে এইভাবে কেমনে চলে, পোলাপানগুলো একবেলা খায়, 2 বেলা না খায় থাকে। তে পরে আস্তে আস্তে যে লোকের কথা শুনতে শুনতে পরে আব্বা একটা মানে আমাদের বাড়ি হলো আবার ইন্ডিয়ার কাছে, বুঝছেন? ইন্ডিয়ার কাছে বলতে ওই ইন্ডিয়ার লোকের সাথে একটা রিলেশন হয় আমার আব্বার। পরে মানে ব্যবসা বাণিজ্য করতে চায়। পরে আমার খালু আছে একটা, ওই খালু সাথে করে পরে ওই ইন্ডিয়ার লোকের সাথে ব্যবসা করবে। এবার মানে গরু, তারপরে কাঠ আছে, তারপরে অনেক রকমের ব্যবসা আর কি। পরে ওখান থেকে আবার আমার আব্বার তো 1 টাকাও দিতে পারে না ওই ব্যবসাতে, আমার খালু দিছে সব। আচ্ছা। পরে আমার আব্বাকে মানে ওই দিনমজুর হিসেবে দেয় আর কি। আচ্ছা। দিলে পরে এইভাবে চলতে থাকে যে ইন্ডিয়ায় যায় আসে এভাবে আর কি। আমাদের ওই আব্বা যখন ইন্ডিয়াতে যায়, যাওয়ার পরে অনেক দেখা যায় যে 2-3 দিনে আসেও না মাঝে মাঝে। আমরা তখন চিন্তায় পড়ে যাই, আল্লাহ কি হইলো, আমার আব্বা কি মারা গেল নাকি, কোনো সমস্যা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা চিন্তা করি আমরা। পরে যাওয়ার পরে দেখা যায় আবার আসে। তো করলাম আব্বা তোমার এগুলো করা লাগবে না, আমরা ভাই আছি, আমার বড় ভাই আছে, আমি তো একদম ছোট, আমি তো আর সহযোগিতা করতে পারবো না। আমার বড় ভাই আছে, মেজো ভাই আছে, ওরা তোমাকে সহযোগিতা করবো না, বাংলাদেশেই তুমি কামলা টামলা দাও, এখানে চলবো আমাদের। আমরা যেহেতু একবেলা খাইতে পারতেছি, 2 বেলা না খাই থাকতেছি, আমরা আরেক বেলা খাইবো। তারপরে আব্বাই বলে তুই ছোট পোলাপান, তুই কিছু বুঝবি না। তারপরে আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো তোমরা এটা করো, আমি তো আর ওগুলা কিছু বুঝিও না। যাই হোক, আব্বা ওইভাবেই যায়। যাওয়ার পরে দেখা যায় ওই আসার পরে একদিন দেখা যায় 2 দিন পরে আসলো, ওই আমার খালু দেখা যায় 100-150 টাকা দিল, ওই টাকা দিয়ে 2 কেজি 3 কেজি চাউল কিনে দিয়ে যায়, আর বাদ বাকি খরচ করে দিয়ে যায়। পরে আমরা ওইটাতে আমার আম্মায় অনেক সময় ভাত রান্না করে যখন খাইতে দিত, আমাদের খাইতে দিলে দেখে আমি যদি একবার স্যার 2 বার ভাত চাইতাম, আমার আম্মাই বলতো আজকে এত ভাত খাস কি জন্য। মানে মা এটা বলতো? মা বলতো, মানে বলবোই তো, কারণ দেখা যায় যে চাউলই 2 কেজি চাউল আমাদের 2 দিন খাইতে হইব, তাহলে ওইভাবে তো বলবোই যে তুই ভাত খাইস না, একটু কমায় কমায় খাই, সবাই একটু কমায় কমায় খা। তো ওইভাবে বলে, আমরা ওইভাবে চলতে থাকি। থাকার পরে এদিকে আমার বড় ভাই তো তখন একটু শেয়ানা হয়ে যায়, ভালোই কাজ কাম করতে পারে। আমার মেজো ভাই কাজ কাম করতে, তখন আমি একটু হালকা বুঝি। পরে আমার মেজো ভাইকে আমার ওই যে খালুর সাথে ব্যবসা করে, ওই খালুর বাড়িতেই মানে রাখাল হিসাবে 1 বছরের রাখাল হিসাবে কামলা লাগায়। তে এত ছোট ছোট মানুষ আমরা, তারপরে ওইভাবে কষ্ট করা লাগতেছে। পরে যাই হোক, মেজো ভাই কামলা দেওয়া শুরু করলো, তারপরে আমরা আর কি একটু ভালো চলতেছি। পরে আমি দেখা যায় যে এত কষ্ট করি, তাহলে আমি একদিন আমার নানা আসে, মানে ঘনিষ্ঠভাবে নানা না, মানে আত্মীয়তার মধ্যে নানা আর কি। পরে উনি আসে আমাদের বাড়িতে, আইসা আব্বারে বলে যে তোমাদের গ্রামে যদি একটা ছেলে টেলে থাকে আমাকে দাও, রাখাল হিসাবে কাজ করবো নি, আমিও তোমাদের দিন মজুর যাই হোক কিছু দেবো নি। এরপরে আমার আব্বা এই কথা বলতেছে, ওরা আলোচনা করতেছে, আমি আবার শুনছি। শোনার পরে আমি বললাম কি রে, এত কষ্ট করি বাড়িতে, যদি ওখানে যায় যদি 3 বেলা ভাত খাইতে পারি তাও তো একটু ভালো লাগবে। এরপরে ওখানে আমি বলি যে আব্বু আমি যাব না, তুই এত ছোট বাচ্চা, তুই যাবি কেমনে, তুই কাজ কাম করবি কেমনে? না আমি যাব। পরে পরে নানার সাথে গেলাম, যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আমাকে গরু চড়াইতে দিল। আমি তো ছোট বাচ্চা, গরু চড়াবো কিভাবে? তারপরে অমনে যাই হোক গরু টরু চড়ানোর পরে
এক বছরে আর বয়স কি কত যখন আপনার এই গরু আমার চালানোর কাজ বয়স করতেছেন? তখন 10 হবে আর কি এরকম। আচ্ছা আমার আচ্ছা আর কি হালকা মানে মনে আছে আর কি। পরে ওইভাবে গরু টরু চড়ানোর পরে আর কি ওটা ঠিক করে এক বছরে 1,000 টাকা খাওয়ান টাওয়ান সব দিব, কাপড় চোপড় দিব, হুম এক বছরে 1,000 টাকা দিব। আচ্ছা পরে আমি কাজ করতে থাকি, কাজ করতে করতে দেখা যায় অনেক সময় অনেক ভারী ভারী কাজ করা লাগে, যে গরুর জন্য ঘাস কাটা লাগে। হুম তো আমি তো ছোট বলাবান, তো ঘাসের বোঝা বড় বড় বোঝাগুলো তো আমি নিতে পারি না। হুম তারপরে ওইভাবে কাজ করতে করতে ওখান থেকে আমি 1 বছর হইলে চলে আসি। আচ্ছা আমার আব্বু বলে যে তোরা 5 ভাই, একটা ভাই লেখাপড়া করতেছিস না, তুই একটু লেখাপড়া করে। তো আমি বললাম যে খাইতেই পারি না, আবার লেখাপড়া করবো কীভাবে। হুম তারপরে অমনি যাই হোক ক্লাস 3-তে আমার ভর্তি করে দিল, হালকা একটু বড় হয়েছি না, পরে ক্লাস 3-তে ভর্তি করে দিল। আমি স্কুলে যা দেখি যে ছোট ছোট পোলাপান 3-তে পড়ে, তো আমি কেমনে 3-তে পড়বো। আচ্ছা তো অমনি দিল ভর্তি করে, আমি হালকা বুঝতেছি তখন। ওকে 3-তে মনে হয় 1 মাস 1.5 মাস ক্লাস করলাম। পরে আমার খালু বলে যে ওর এখানে স্কুলে না দিয়ে ওরে মাদ্রাসাতে দাও। ওকে পরে আব্বু বলে যে যা, ওই আমার খালাতো ভাই আবার মাদ্রাসায় পড়ে, আচ্ছা ওর সাথে যা, ওর সাথে তুই যা, আশা করলে লেখাপড়া ভালো হইব। ওকে তে আমাদের ওই কাউনিয়ার সর ইউনিয়ন ওই জায়গায় একটা মাদ্রাসা আছে, হাফিজা মাদ্রাসা। হুম তে ওখানে ভর্তি করে দেয়, ওখানে যাই, যাওয়ার পরে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ক্লাস করি, জি ক্লাস করি দেখা যায় অনেক ক্লাস করতে ভালো লাগে না, এই প্রতিদিনই অনেক দূরে যাওয়া লাগে আর কি। দূরে যাওয়া লাগে, লেখাপড়া করা অনেক কষ্ট। হুম প্রথমে তো ফার্স্ট তো আমাকে একটা পাঞ্জাবি বানা দেয় জাস্ট 250 টাকা না কত টাকা, মানে 2-1 মাস ক্লাস করার পরে আচ্ছা একটা পাঞ্জাবি বানা দেয়। আমার আজ মনে আছে, পাঞ্জাবিটা বানা দেওয়ার পরে আমি ওটা পড়তে থাকি। আমি মাঝে মাঝে বলি যে আব্বু দেখো ওরা 2-3টা করে পাঞ্জাবি, কি আমার বন্ধুরা আছে ওরা দেখা যায় 2-3টা পাঞ্জাবি পরে, আমি মাদ্রাসায়? একটাই পড়ি মাদ্রাসায় মাদ্রাসাতে, হুম আমি একটা পড়ি। আমার কাছে খারাপ লাগে, আমরা এতই গরিব হয়ে গেলাম গা যে 2টা পাঞ্জাবি কিনতে পারি না। পরে ওখান থেকে মাদ্রাসায় যাওয়া আসা করি আমার ওই খালাতো ভাইয়ের সাথে, হুম যাওয়া আসা করতে করতে আব্বু দেখলো যে হাইটে যাওয়া অনেকটাই কষ্ট হইতেছে। আর আমি ছাত্র হিসেবে অতটা ভালো ছিলাম না, মানে মেধা একটু কমই ছিল। হুম পরে আমার আব্বু একদিন একটা মানে ইন্ডিয়া থেকে একটা সাইকেল নিয়ে আসে, সাইকেল নিয়ে এসে ঘরের ভিতরে রাখছে। আমাদের আবার ঘর ছিল কিন্তু সোনের ঘর, মানে আচ্ছা সোনের ঘর ছিল। সোনের ঘর পর যখন আবার ওই সাইকেলটা আনছে, আয়নার পরে রাখছে, পরে সকালবেলা মা আমাকে ডাক দিয়ে বলছে, মা সূর্যমাল ওটা তো, আমি উঠছি, ওই ঘরে যাও। তো ঘরে গেছি, হুম ঘরে যদি সাইকেল, আমি তো মহা খুশি, কি রে, ছোট্ট একটা সাইকেল এনে দিয়েছে। পরে আমি রাস্তায় প্রথমত চালাইতে যাই, ঠাসে পড়ে যাই। আমি এই সাইকেল আবার চালাইতে পারি না, ছোট্ট একটা সাইকেল। পরে চালাইতে থাকি, পরে কয়েকদিন পরে দেখি না চালাইতে পারি। পরে ওইভাবে মাদ্রাসাতে যাই, সাইকেল দিয়ে আসি। আর আমার খালাতো ভাইয়ের তো পরে সাইকেল কিনে দিল ওরও, যে 2জনে যাই আসি। হুম যাওয়া আসার মাঝখানে আমি একটু এখন তখন একটু বুঝি, মানে দুনিয়ার যে কোনভাবে কি হইতেছে, মানে এই সম্পর্কটা আর কি বুঝতেছি আমি। হুম এরপরে ওখানে আপনার বয়স কত তখন? তখন বয়স 14 হবে আর কি, না 14 এরকম। ওকে হুম পরে দেখি না আমি তো সবকিছু বুঝতেছি, মানে সেক্স অফ তো আর কি এরকম হইতেছে, এরকম বোঝা যায়। হুম তারপরে ওখানে মানে একটা মেয়েকে দেখে মানে আমার ভালো লাগে আর কি। মেয়েটাকে আমি বলি নাই যে তোমার আমার ভালো লাগে, কিন্তু একসাথে যাইতাম, একসাথে আসতাম, এরকম আর কি। হুম ভালো লাগলো মেয়েটাকে অনেক। পরে একদিন আমি মসজিদের সামনে দাঁড়ায় আছি, হুম পরে দেখি ওই মেয়েটা আবার স্কুলের সাইড দিয়ে আসতেছে। আপনার বয়স জানি কত বলতেছিলেন তখন? 14 14 বছর বয়স। মেয়েটার বয়স? মেয়েটার বয়স কম হবে, মানে 10 থেকে 12 বছর, ও আর কি বোঝে না আর কি। পরে দেখি মেয়েটা আসতেছে, পরে আমি হাত ইশারা করে টাটা দিলাম। টাটা দিলে ও আবার কি করছে, ওর বড় বোনটে বইলা দিছে। বইলা দিলে তো মসজিদের সামনে আমি দাঁড়া আছি, ওখানে গেল। যাওয়ার পরে আমাকে মানে অনেক বকাবাজি করলো। করার পরে আমি তো অনেক ভয় পাইলাম যে আল্লাহ, আজকে আমি বাড়িতে যাব কিভাবে। কি নাকি একটা প্রবলেম হয়? হ্যাঁ, ও আবার বাড়িতে আসার পথে ওদের মানে বাড়িটা পড়ে আর কি। আচ্ছা পরে ভাবলাম আজকে আমার জীবন শেষ। এমনি তো আমার বাবা মার আর্থিক অবস্থা অনেক খারাপ, এই কথা যদি আবার শুনে বাড়িতে, তাহলে তো আমার সমস্যা হবে। পরে যাই হোক আমি ওইখানে মানে অনেক কাকুতি মকিনতি করলাম যে আপু যা হয়েছে, বললো না কথা মানে কাউরে বললেন না, যা হয়েছে, আজকে এখান থেকে শেষ, আমি আর আপনার বোনকে আমি ডিস্টার্বও করবো না, কোনো কিছু করবো না। হুম তারপরে যাই হোক ওনারা আর কি বলে নাই কে। পরে ওখান থেকে এইভাবে কয়েকদিন চলতে থাকার পরে
আবার ওদের স্কুলে একটা আবার 16 ডিসেম্বরে ওটা আর কি পালন করে, পরে আমি ওই জায়গায় যাই। যাওয়ার পরে আবার আমার আর একটা মেয়ের, জেসমিন নামে একটা মেয়ে, মানে সেই চেহারা, মানে ওর পূর্ণিমার মতো চেহারা এরকম আর কি, একদম ছোট কিন্তু মেয়েটা। পরে আমি ওকে দেখে আমার ভাল লাগে, প্রচণ্ড ভাল লাগে। পরে আমি কাছে যাই, তে তাকে থাকার পরে কিছু বলে না। পরে আর একটা মেয়ে আসিল সাথে, পরে বললো যে এই আপু তোর ওড়না টানতেছে। তারপরে ওই দিন আর মেয়েটা আমাকে কিছু বলে না। তে পরে এইভাবে চলতে চলতে দেখা যায় ওই দিন কিছু বললো না, পরে বাড়িতে চলে আসলাম। 2 দিন পরে এখন আমি দেখি যে ওর বাড়ি কোথায়, আমার বাড়ি বের করতে হবে। পরে দেখি যে আমি যে রাস্তায় যাই ওই রাস্তায় না, ওদের বাড়ি হলো অন্য রাস্তায়। পরে আমি ওই রাস্তায় চলা শুরু করি। আচ্ছা। পরে ওর সাথে দেখা সাক্ষাৎ করি, মানে ওকে বোঝানোর চেষ্টা করি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মেয়েটা তো বোঝে না, একদম ছোট না, বোঝে না। পরে আমি মাঝে মাঝে আমি কি করতেছি, এটি আমার ভালোবাসাকে ও অপমান করতেছি এরকম লাগে, আমার কাছে খারাপ লাগে খুব। পরে পরে ওখান থেকে যাই হোক ওকে ডিস্টার্ব করতে করতে এক পর্যায়ে দেখা যায় আমার বাড়িতে, আমার গ্রামের মানুষ মানে জানে যে ওর সাথে আমি রিলেশন করি, এরকম জানে। তো ওই মেয়েটার একটা আত্মীয় ছিল আমাদের গ্রামে। তো কেমনে কেমনে ও জানতে পেরে আমারে বলতেছে, মানে জামাই বলে। আচ্ছা। ওটা নাকি ওর ভাগ্নি লাগে, পরে আমারে জামাই বলে। আমার চেহারা তো ছোটবেলা অনেক সুন্দর ছিল, পরে আমারে জামাই বলে। জামাই জামাই বলতে আমি লজ্জা পাই অনেক, এগুলো কি বলেন, এগুলো ঠিক না। পরে এভাবে চলতে চলতে এক পর্যায়ে ওই মেয়েটা ওখান থেকে চলে যায়। পরে আর আমি ওর সাথে মানে কানেক্ট থাকার চেষ্টা করি না। পরে ওখান থেকে বন্ধ করে দিয়ে পরে আবার আমাদের ওই হাফিজা মাদ্রাসা থেকে দেখা যায় আমরা বড় বড় মানে একটু বড় হয়ে গেলাম, লম্বা চুর হয়েছি। আমার বন্ধুরা সবাই ছোট, আমরা এখনো কায়দাই পড়ি, কোরআনই নিতে পারলাম না। পরে ওখানে আবার একটা কমি মাদ্রাসা খুললো। পরে কয় যে মাখানুর স্যারের যে কয়জন আছে ও রাত্রে আসে ক্লাস করা সম্ভব না, তে ওরা কমিতে করুক, দিনে ক্লাস করব, রাত্রে ওরা বাসায় থাকবো। আচ্ছা। তে কমিতে 5 পর্যন্ত ওখানে লেখাপড়া হবে, শুধু 5 পর্যন্ত। তে ওখানে 5 পর্যন্ত পরে আমাদের কয়েকজন বাইসে মানে এই কমিতে ভর্তি করে দিল। আমাদের স্যার আসলে একটা, উনি অনেক ভালো একটা স্যার ছিলেন, উনি মারা গেছেন। যাই হোক আল্লাহ ওনাকে বেহেশতেবাসী করুক। উনি মানে 1 বছর ক্লাস করানোর পরে বললো, উনি একটা আমাদের বুদ্ধি দিল যে তোমরা এখানে থাইকা তোমাদের জীবনটা নষ্ট করো না, তোমরা এক কাজ করো, বাগারচর আলিয়া মাদ্রাসাতে ভর্তি হও, তাহলে তোমাদের জীবনটা, ওখানে আলিয়া মাদ্রাসা তো এসএসসি পর্যন্ত আছে, আলিম পর্যন্ত আছে, তোমরা ওখানে লেখাপড়া করো, তোমাদের ভালো হইব। এটা বুদ্ধি দিল আপনাদের? হ্যাঁ। পরে যাই হোক আমার খালাতো ভাই বললো সুরুজ তাহলে আমরা ওখানেই ভর্তি হই। বললাম ভাই তুমি আগে যাও, যা দেখো ওখানকার পরিবেশটা কি। তো পরিবেশটা, ও আসে প্রথমে ভর্তি হলো 5-এ। আমি আর ভর্তি হলাম না। আমি বললাম আমি এত নর্মাল একটা স্টুডেন্ট, আমি যদি ওখানে ভর্তি হই আমি তো পড়াশোনা পারবো না, আবার গায়ে গতরে এন্ট্রি বড় হয়ে গেছি, সমস্যা, পোলাপানে লজ্জা দিও। তো ও ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে ও ওখানে 1 বছর ক্লাস করলো, আর আমি ওখানেই 1 বছরই ওইভাবেই ক্লাস করলাম, যে বাংলা রিডিং পড়া শিখি আগে, তারপরে ওখানে জয়েন করবো। এরপরে ও আর লেখাপড়া বাদ দিল, লেখাপড়া আর করবো না, আলিয়া মাদ্রাসা থেকে বাদ দিল। পরে এবার আমি বাড়িতে আসলাম, মানে একা একা যাইতে ভালো লাগে না। আমি এবার করলাম কি যে দেখি তাহলে আমি বাগারচর আলিয়া মাদ্রাসা ভর্তি। ওখান থেকে আবার দেখা যায় আমার খালাতো ভাই আরেকটা আছে মাসুদ নামে, তো ও বললো যে তাহলে চলো যাই। ও আবার 5 পাস করলো, প্রাইমারি থেকে 5 পাস করলো। 5 পাস করার পরে তাহলে চলো আমরা 2 জন একসাথে যাই ভর্তি। পরে আমরা দুইজন সহ আবার আরেক আঙ্কেল আছে আমার রিপন, উনি ভর্তি হলো, চলো আমরা 3 জন একসাথে লেখাপড়া করি, তাহলে ভালো হইব নি, যাওয়া আসা সহজ হইব। পরে আমরা আলিয়া মাদ্রাসাতে ভর্তি হলাম। আমার রুল ছিল 30 ছাত্রছাত্রী, মানে ওখানে ছিল 40 জন এরকম। তো 6-এ ভর্তি হলাম। একজনে বুদ্ধি দিয়েছিল তোমরা 6-এ ভর্তি হইও, কারণ তোমরা পারবা, সমস্যা নাই। আচ্ছা। এরপরে সবাই লেখাপড়া, মানে ওই স্যার আছে, ম্যাডামরা আছে, ওরা আমাকে লেখাপড়া মানে প্রশ্ন করতো না, কারণ আমি একটু বড় দেখে আমার প্রশ্ন করতো না। প্রশ্ন করলে হয়তো উত্তর দিতে পারবো না, লজ্জা পাবো। এরপরে আস্তে আস্তে আমার ইচ্ছা ছিল যে আমি এসএসসি পাস করবোই, যেভাবেই হোক সেটা। আচ্ছা। এদিকে তো 6-এ যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে এখন লেখাপড়া পারি না। ওরা 2 জন আছে, মাসুদ আর রিপুন, ওরা ভালোই পারে। আচ্ছা, ভালো পারলে দেখা যায়। এখন ওরা বলতেছে তাহলে আমরা প্রাইভেট পড়ি।
আচ্ছা ঠিক আছে প্রাইভেট পড়ো। তা আমি বললাম যে আমি যে প্রাইভেট পড়বো তাহলে তো আমার তো এমনিতেও লেখাপড়ার খরচ দিতে পারতেছে না। হুম আমি প্রাইভেট পড়লে তাহলে আমার ওই লেখাপড়ার টাকাটা দিবে কে? তো এদিকে আবার আমি একটু হয়েছি, এখন মাঝে মাঝে আমি আবার কামলা দেওয়া শুরু করছি মানুষের কাছে। কামলা দিয়ে দেখা যায় 200-100 টাকা পাইলে ওটা দেওয়া ওই খাতা কলম বই টই কিনি। হুম আবার এদিক থেকে আমার বড় ভাই তার মেজু ভাই ওরাও একটু কয় তুই লেখাপড়া করতেছিস যা, তোরে আমরা মাঝে মাঝে একটু টাকা পয়সা দিও নি। আচ্ছা আমি দেখা যায় ক্লাস 6-এ যখন পড়ি তখন অনেক মানে কষ্ট করেই দেখা যায় লেখাপড়া চালাইতেছি। কামলা দিয়ে টাকা দিয়ে ওই টাকা দিয়ে খাতা কলম পড়ি, আবার প্রাইভেট পড়া শুরু করলাম। যে মাঝে মাঝে না হয় যখন বন্ধ টন্ধ থাকবো ওই সময় কামলা দেবো, কামলা দিয়ে ওই টাকা দিয়ে আমি লেখাপড়া চালাই দেবো। পরে এক পর্যায়ে লেখাপড়া চালানো অনেক কষ্ট হয়ে যাইতেছে। চলতে চলতে দেখা যায় 6তে আর কি ফাইনাল পরীক্ষা আসে। জি ফাইনাল পরীক্ষা দেয় এমনি সাধারণত যখন 2টা পরীক্ষা হয় ওগুলোতে আমি মানে নাম্বার এই যে 15-20 এরকম করে পাইতেছি, তেমন আচ্ছা। একটা ভালো না। ওকে পরে যখন ফাইনাল পরীক্ষা আসে ওই সময় দেখা যায় আবার ফাইনাল পরীক্ষাটা ভালোই করছি, খারাপ করিনি, ভালো হয়েছে। ভালো হয়ে থাকতে এদিকে আবার ওই 7-এ যখন উঠলাম তখন আমি ওখান থেকে মানে অনেক ভাল লাগতেছে। ভাল লাগলে আমিও এক পর্যায়ে ওর সাথে মানে রিলেশন করি। ও আমাকে চাইতো, মানে ও আমারে পছন্দ করতো। পছন্দ করলে দেখা যায় তো আবার ওকে পছন্দ করতো। তুলো আমার খালাতো ভাই তে আমি আমার এক আঙ্কেলটে বললাম দেখো আমি জানি না যে ওকে পছন্দ করে। এক পর্যায়ে আমার আঙ্কেলটে 26শে মার্চে আমি বললাম চলেন আঙ্কেল আজকে আপনার ভাজতে বউ দেখাবো। তারপরে আসলে ওখান থেকে আমি তো জানি পছন্দ করে, তো 3 জনে আসলাম। আসার পরে আমি ওকে দেখানোর আগেই ও দেখি ওরে দেখাতেছে যে শফিল ভাই আমি ওকে তো লাভ করি। আমি তো আমার মাথায় আকাশ ভাঙে বলো কি রে, আমি নিয়ে আসলাম কাকারে। তো পরে কাকা বলে যে তুমি কেন, তো সুরুজ জামাল নিয়ে আসলাম কাকারে নিয়ে আসছেন নিজের পছন্দের মানুষ দেখাইতে, কাকা মানে কাকা তেমন একটা কাকা মানে মানে ঘনিষ্ঠ না আর কি, গ্রাম সম্পর্কে আর কি কাকা লাগে। তারপরে কাকাই বললো সুরুজ জামাল নিয়ে আসলো, তুমি আবার ওরে দেখাইতেছো, ঘটনা কি? পরে বললো না সুরুজ জামাল না, আমি ওকে ভালোবাসি। পরে আমরা ওই দিন চলে আসলাম। চলে আসার পরে রাত্রিবেলা 10টার ওদিকে রাস্তায় আসলাম। আমি ফোন দিলাম যে ফোন দিই নাই, পরে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ওরা 2জন আসলো। পরে আমি বললাম দেখ তুই কাজটা ঠিক করলি না। পরে কয় না ভাই তুমি কি এর মধ্যে আইসো না, যা হয়েছে হয়েছে। তো পরে বললাম আচ্ছা ঠিক আছে আমি ওকে ভুলে যাব, ঠিক আছে, তবে আমার একটা ওয়াদা আছে। পরে বললো কি? পরে আমার হাতে ওদের 2জন হাত রাখি, হাত রাখি একটা ওয়াদা করলো যে আমি ওকে ভুলে যাব ঠিক আছে, কিন্তু তোমার ওকে বিয়ে করতে হবে। এটা কে বলছে? আমি বলছি হুম যে আমি ওকে ভুলে যাবো ঠিক আছে, তোমার যদি ওর বিয়ে করতে পারো সেক্ষেত্রে আমার কোনো দাবি নাই। হুম আজ ওকে বিয়ে করতে পারো, ওর তোমার বিয়ের যত খরচ আছে আমি দিব। হুম পরে কয়, আচ্ছা ঠিক আছে। পরে বললাম যে তুমি যদি বিয়ে না করতে পারো তাহলে কি হবো? তাহলে তোমাকে আমি 50,000 টাকা দেবো। তো এরপরে এটা নিয়ে আমি পরে আমি যে এক পর্যায়ে ওকে বললাম আচ্ছা ঠিক আছে, ওর সাথে কালকে থেকে আমি আর কোনো কথা বলবো না, তুমি তাহলে ই করো। পরে পরের থেকে আর কথা বলি না। তো অনেক চেষ্টা করে, অবশ্য চেষ্টা করেও দেখা যায় যে আসলে ও ব্যর্থ। এক পর্যায়ে দিয়ে ওই ক্লাস 8-এ আসে। ক্লাস 8-এ যখন আমরা উঠি তখন জেডিসি পরীক্ষা দেওয়া লাগবে হুম 2011 সালে। হুম তখন 6 মাস যাওয়ার পরে ঘোষণা হলো যে জেডিসি পরীক্ষা দেওয়া লাগবে। তো আমরা তো অবাক, কি আমরা পাশ করবো কীভাবে, 6 মাস চলে গেছে গা। পরে যাই হোক ওখানে পরীক্ষা দিলেও আমরা পাশ করছিলাম ইনশাল্লাহ। পরে আবার ওই সময় ক্লাস 8-এ থাকা সে কি হয়ে গেল। আচ্ছা এবার আমি কি হলো এটা, পরে কয়, ভাই এসব বাদ দাও। পরে তখন বললো, পরে আমি বললাম যে আচ্ছা আমি তো তোর কাছে যা পাই ওটা তুই আমারে দিয়ে দিস, এনাফ, তাতে এনাফ, কোনো সমস্যা নাই। পরে চলে গেলাম, ওখান থেকে শেষ। পরে আমরা জিএসসি পরীক্ষা তো পাশ করলাম ভালো করেই। পরে ওখান থেকে ক্লাস 9 পর্যন্ত আমি তো অনেক কষ্ট করে মানে কামলা দিয়ে হেরে ওই টাকা দিয়েই করতেছি, হুম ই করে চলতেছি, প্রাইভেট পড়ি, পরে চলতে থাকে। পরে এই ফাঁকে একটা মেয়েকে আমার পছন্দ হয়। মানে আপনার একের পর এক মেয়ে পছন্দ হ্যাঁ হচ্ছে মানে শুধু? পছন্দই হইতেছে, আর আমি অলরেডি খালি মানে পিছিয়ে গেতেছি, আমি হুম পারতেছি না। ওই সীমা নামে একটা মেয়েকে পছন্দ হয়, আমরা অনেক লাভ করি ওকে। ওকে স্যার আমার জীবন চলেই না এরকম। এখন শুনে বুঝতেছি আমার ওগুলো ভুল, তখন তো আর বুঝি নেই। মানে এক পর্যায়ে
ওকে ভালোবাসলাম, ভালোবাসার পরে ও সব কিছু বুঝলো, ওকে জানালাম। হুম জানানোর পরে এবার একটা ফোন লাগে, কারণ ফোন ছাড়া তো আর হয় না। হুম আর এই সময় তো আমার ফোন কেনা অসম্ভব, হুম ফোন কিনতে পারে না। তারপরে আবার ওই ক্লাস 6-এ থাকতে আবার যে উপবৃত্তিগুলো দেয়, হুম ওই টাকাগুলো দিয়ে আমি দেখা যায় একটা ছাগল কিনছিলাম। ছাগল কিনে ওই ছাগলটা আবার একসময় 2500 টাকা বেশি, আর আমার কাছে কিছু টাকা এবার সবাই দেখা যায় 4000 না 5000 টাকা একটা সেট কিনে, মানে মোবাইল কিনে। আচ্ছা মোবাইল কেনার পরে তখন আমি বলি যে তোমার নাম্বারটা দাও আমাকে। সীমা বলে না, তা আপনাকে নাম্বার দেওয়া যাবে না। ওরা আবার কিন্তু ওখানে অনেক প্রভাবশালী, আর লোকগুলো অনেক ভালো না আর কি। পরে ওখানে ওর নাম্বারটা দেয় না, আমি যেভাবে ওর নাম্বারটা কানেক্ট করি। হুম কানেক্ট করার পরে একদিন ফোন দিয়েছি, দেখি ও কথা বলতেছে। আচ্ছা কথা বলে আমি তো মহা খুশি, ওর নাম্বার পাইছি। পরে ও আমাকে এক পর্যায়ে এতটা লাভ করতেছি ওরে, যে যায় ওর নামটা আমি আমার হাতে পুইরা যখন লিখছি, লেখার পরে মানে অনেক কষ্ট হয়েছে। হুম পুইরা লেখার পরে দেখা যায় ওরে দেখাইতে গেছি, দেখাইতে গেলে দেখা যায় ও দেখে নাই, কয় না আমি দেখবো না। আমি ওরে ডাইরেক্ট বলছি তোমার সমস্যাটা কি? কয় না ভাই আমার কোনো সমস্যা নাই। বললাম আমার চেহারা খারাপ, আমি কি অসুন্দর? কয় না আপনার চেহারাও খারাপ না, কোনো কিছুই না, সমস্যা নাই, কিন্তু আমি অন্যজনকে ভালোবাসি। আচ্ছা তখন আমি তো বললাম না, ও যদি অন্যজনকে ভালোবাসে তাই ওর পিছে আমার থাকা মানে একদম বোকামি। হুম তারপরে আমি ওকে বলি নাই যে ওরে বলে থাকা আমার পক্ষে সম্ভব না। ওরা চেষ্টা করতে পরে একদিন মাদ্রাসা যখন গেলাম তখন ব্যাগের ভিতরে একটা চাকু নিলাম। হুম চাকু নিয়ে পরে আমার প্ল্যান হলো যে আমি ওর সামনে যাব, আমার গলায় একদম চাকু ধরবো, ধরে ওরে আমি বলবো যে তুমি এখন কি বলবো বলো, মানে বলতে হবে তোমাকে। তোমাকে বলতে হবে যে আমাকে ভালোবাসো। হুম এরপরে আমি এক পর্যায়ে গেলাম, যাওয়ার পরে মাদ্রাসা ছুটিকালে যাইতে হবে, ছুটির আগে গেলে যদি ও মাদ্রাসায় বলে দেয় তখন তো আবার সমস্যা। হুম যখন ছুটি হয়েছে পরে আমি রাস্তার ধারে গেছি, বাট আমার আঙ্কেল আসিল, পরে ও বলছে যে এগুলো যারা করে ওগুলো হলো বোকা। তখন ওর এই কথাটা শুনে মানে আমার এতটা খারাপ লাগছে যে আসলে আমি কি এগুলা কি কখনো ভাইবা ভেবে করতেছি না, এটা আমার কি হয়েছে। পরে বললো যে এগুলো যারা করে ওরা হলো একদম বোকা। হুম তারপরে আমি ফেরত আসি, ওর সামনে আর যাই না। যাওয়ার পরে এইভাবে চলতে থাকে, চলতে পারে। ওর সাথে রিলেশন থাকার জন্য আমি কি করলাম যে আমার ঘরে বোন নাই, তখন আমি বললাম যে একটা বোন বানাই, তাহলে একটা বোন বানাইলাম। বোন বানানোর পরে ওই বোনটা আবার ওদের বাড়ির কাছেই। আমি ভাবলাম যে ওদের বাড়িতে যাবো, ওরেও একটু দেখতে পারবো, এরকম নিয়ে পরে বোনটা বানাইলাম। বোনটা বানানোর পরে ওদের বাড়িতে যাই আসি, সবাই আবার মাইন্ড করে দিয়ে ও কি আবার ওর সাথে প্রেম টেম করে নাকি। হুম তো এটা এক পর্যায়ে যখন আমি ওর বোন বোন বলে বলতে বলতে দেখা যায় এক পর্যায়ে ছেড়ে গেল, না ও আসলেই ও ওর বোনই বানাইছে। হুম সবাই বললো না ওর বোনই। পরে আমাদের বাড়িতে গেল ওরা কয়েকজনে, যাওয়ার পরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করালাম, ওদের বাড়িতে আমি আসি, এখনও যদি বাড়িতে যাই ওদের বাড়িতে আমি আসি। হুম আমার ওই বোনটার বিয়ে হয়েছে, বিয়ে হয়ে সংসার করতেছে। এরপরে ওখান থেকে এবার 2013 সালে যখন এসএসসি পরীক্ষা দিব আমি, পরীক্ষা আমি তো ভয় পাইছি যে পরীক্ষা তো আমি ফেল, আমি তো পাস করতে পারবো না, হুম কারণ সময়টা শুধু ব্যয় করছি আমি মেয়েদের পিছনে। হুম এবার এসএসসি পরীক্ষা দিয়া তারপরে তো 2-3 মাস গ্যাপ থাকে। এরপরে বললাম এবার ঢাকাতে যাও। তে ঢাকাতে পরীক্ষা যখন দিলাম, পরীক্ষা মোটামুটি ভালোই দিলাম। মানে এক পর্যায়ে আমার পরীক্ষা দেওয়ার সময় প্রথম পরীক্ষাটা যখন দিই, কোরআন পরীক্ষাটা, ওই সময় দেখি প্রথম দিনই আমার সামনে থেকে 3টা স্টুডেন্টকে মানে ম্যাজিস্ট্রেট এসে আউট করে দেয়। তা আমি তো বয়স শেষ, আমি কি করব, আজকে লিখতেই পারতাছি না। তা আমাকে আবার কোন সময় ধরে, আমি তো আবার মানে নকল মকল করি না বেশি একটা। আচ্ছা পরে আমার তারপরে ভয় পাই, আবার মনে মনে সাহস পাই যে আমার কাছে তো কোনো কিছু নাই। 3জন ছাত্র যখন আউট করে দিল তখন একটু ভয় পেলাম, পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। পরে আসার পরে পরীক্ষাটা এইভাবে ভালোই চললো আর কি। ভালোই চলার পরে পরীক্ষা দেওয়া শেষ পর্যায়ে বাড়িতে আসলাম। বা বাড়িতে যখন বসে আছি এখন এই 3-4 মাস কী করবো, রেজাল্টটা তো 3-4 মাস পরে আসে। পরে এই ফাঁকে আমার ছোট ভাই, মানে আমরা তো অনেক বড় হয়ে গেলাম গা, হুম আমার ছোট ভাই ঢাকাতে আসছিল, একদম ছোট। ও ঢাকাতে এসে পরে চাকরি করে, পরে ভাবলাম যে তাহলে ঢাকায় যাই, ওর কাছেই যাই, দেখি কি হয়, ওখানে যা কিছু একটা করি। পরে ঢাকা আসলাম আমার এক ভাইস্তারে নিয়ে সাথে।
না, ঢাকা আসার আগে বাড়িতে যখন 2-4-5 দিন থাকলাম, 10-15 দিন আর কি এরকম, পরে ওখানে আমি একটা উপন্যাস লিখি যে ভালোবেসে তোমাকে পাওয়া হলো না। বাপ রে বাপ, মানে এর আগে কখনো লিখেছেন? না, লিখি নেই। পরে আচ্ছা। যে তুই যখন আমারে হইলি না, তাহলে তোরে নিয়ে আমি একটা উপন্যাস লিখি। পরে উপন্যাসটা লিখে আমি মানে 10 দিনে ক্লিয়ার করে ফেলাই। হুম 10 দিনে লিখে মানে জানা গল্পই তো ওইগুলো আর কি, মাঝে মাঝে কিছু ভাষা ঢুকে লিখে ফেলাইছি। পরে লিখে মানে করছি, আবার ওরে বলছি যে আচ্ছা তুমি কি কও, আমি কি উপন্যাসটা প্রকাশ করব? পরে ও আমারে এক কথাই না করে দিল, আপনি যদি উপন্যাস প্রকাশ করেন তাহলে আমি বুঝবো যে আমাকে আপনি কোনোদিন ভালোবাসেন নাই। এবার তো আমি ধরা, তো আমি লিখলাম কি জন্য। হুম তারপরে আমি ঢাকাতে আসলাম, যে উপন্যাস যদি প্রকাশ করতে হয় তাহলে তো টাকার দরকার আছে। হুম পরে ঢাকাতে আসলাম ওই ছোটো ভাইয়ের কাছে। ছোটো ভাইয়ের কাছে আইসা এখন ছোটো ভাইয়ের কাছে তার এমনি ঢাকা শহর তো এমনি তো থাকতে হলে তো টাকা পয়সার দরকার আছে। হুম তারপরে 2-3 দিন থাকার পরে এদিকে আবার আমার সাথে সম্পর্কটা যখন ক্যান্সেল হয়েছে, তখন আবার ওই যে মোবাইল তো কিনছি, মোবাইল তো চলতেইছে। হুম পরে আমার দাদি একদিন একটা নাম্বার নিয়ে গেছে, নাম্বার নিয়ে যা বলছে যে একটু ফোন দিতে, কথা বলি, এই নাম্বারে ফোন দিছি, এক মেয়ে রিসিভ করছে। এখন বললাম আপনি কি, কয় না তো আমি তো না। পরে দাদির বললাম কারে ফোন নাম্বার দিছো, এই তো নাম্বার ভুলে গেছে কে অন্য জায়গায়। হুম পরে করে আচ্ছা ঠিক আছে তাহলে থাকগা। পরে ওই যে মেয়েটার সাথে দেখা যায় আমি আবার রিলেশন শুরু করলাম ফোনে। হুম পরে ওর সাথে প্রায় 2-3 বছর এরকম রিলেশন হইলো। আমার পরে ও আর কি পাগল আর কি আমার জন্য। ও আবার হিন্দু মেয়ে ছিল, হুম ওর বাড়ি হলো যশোর। তো পরে এবার আমি কি করব, তে ঢাকাতে যখন আসলাম, আসার পরে উদ্দেশ্য হলো আমি উপন্যাস প্রকাশ করব, আমার টাকার দরকার। আর যখন ঢাকাতে আসছি আমার মনটা জানি কেমন চাইলো যে আমি এর সাথে একবার দেখা করি। হুম সাথে দেখা করার জন্য নবীনগর আসলাম। ওখানে এসে ও আমাকে অ্যাড্রেসটা দিল পুরোপুরি যে এইভাবে আসতে হবে। পরে আমি নবীনগর এসে একাই মানে আসার পরে একটা টিকিট কাটলাম 450 টাকা গাড়ির টিকিট কোটা। পরে আমি ঠিক আছে যাই ওর সাথে দেখা হয়। দেখা হলে মেয়েটা মানে বেশ একটা ফর্সা না, শ্যামলা ছিল মোটামুটি, একদিক দিয়ে আমার ভালো লাগলো না ওরে। তারপরে আমি ওরে যা বললাম যে ও আমার ফুলের তোড়া অনেক কিছু দিল। দেওয়ার পরে আমি নিলাম, আমি ওরে বললাম যে আমি কিছু তোমার দিতে পারলাম না, এটা মনে কিছু নিও না। হুম কয় আচ্ছা ঠিক আছে, আপনি অনেক দূর থেকে আসছেন কি আপনি। পরে ওখানে যায় আমি আর কি থাকার জন্য ওই রাতটা থাকলাম ওই জায়গায়। থাকার পরে পরের দিন ওর সাথে দেখা হলো। পরে ওখান থেকে আমি আর বললাম না যে তোমার ভালো লাগলো না আমার, আমি ওখান থেকে চলে আসছি। চলে আসার আগে ওই যে ওরা যে প্রাইভেট পড়ে ওখানে ওদের স্যার আমারে আটকাইলো। হুম পরে বললো যে আপনি কোথা থেকে আসছেন। পরে আমি বললাম জামালপুর থেকে আসছি। আপনি তো যাইতে দিব না। আচ্ছা। আমি তো ভয়, আল্লাহ এটা আবার কি করে যাইতে দিব না মানে। বললাম কি জন্যে। আচ্ছা তুমি যে রিলেশন করো, মুসলমান না হিন্দু তুমি জানো? বললাম হ্যাঁ সেটা জানি, পুরোপুরি সবকিছু বলা হয়েছে। এখন তো তোমার যাইতে দিব না, তোমার বাবা মার কাছে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে আমরা ওকে আটকাইছি, হুম তে 1 লাখ টাকা দেন, হলে ওরে ছাড়বো না। তে আমি তো বললাম বিপদে, হাই কি কয়, হুম খাইতে বাইরে না আমরা, আবার এখানে আবার আটটাই বলে 1 লাখ টাকা নেব। তারপরে আমার মাথায় ওই সময় হঠাৎ করে একটা বুদ্ধি আসলো যে তখন আমি বললাম যে কোনো লাভ নাই, কারণ আমাদের আর্থিক অবস্থা এত খারাপ, হুম আপনি যে এখন আমার মাইরেও ফেলান তো আমার বাবা মা আমার 1,000 টাকা দিব না। হুম এরপরে পরে ওই দেখা যায় ওই লোকটা দেখা যায় মনে হয় যে যাই হোক বুঝলো যে আসলে বিষয়টা ঠিকই মনে হয়। হুম পরে আমার পরের দিন সকালবেলা ছাড়া দিল। পরে আমি পরের দিন চলে আসলাম ঢাকাতে। ঢাকা এসে এবার যখন এত আর বসে থাকা যায় না, ছোট ভাই কয় একটা চাকরি নাও। হুম পরে বললাম আচ্ছা তাহলে চাকরি দিয়ে তোর গার্মেন্টসে যদি ওখানে চাকরি হয় তাহলে চাকরি করি। পরে কয় আচ্ছা দেহ। পরে খুঁজতে থাকি, দেখা যায় পাইনিয়াল নামে একটা গার্মেন্টসে আমার চাকরি হয়, প্যাকিংয়ে চাকরি হয়, প্যাকিংয়ে চাকরি করি। পরে আবার এদিকে 2013 সালেই রেজাল্টটা বের হলো 3.88 পেলাম। ভালোই, খারাপ না, মোটামুটি খারাপ না। পরে ওখানে যখন পাইনিয়ালে চাকরি নিলাম, চাকরি নেওয়ার পরে 3 মাস না 4 মাস আমি ডিউটি করি, ঈদের আগ পর্যন্ত আর কি। হুম এরপরে দেখি গার্মেন্টস জগৎটা যে এত খারাপ, এত নোংরা একটা জায়গা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না আর কি।
মানে সকাল 8টায় ঢুকলাম, পরের দিন দেখা যায় যে ভোর 5টায় বের হয়ে আবার 8টায় ঢুকা লাগে। এত কষ্ট মানে আমার পক্ষে সম্ভব না। আচ্ছা। পরে ওখানে থাকতে থাকতে দেখা যায় যে মানে ফায়ার অ্যালার্মের যারা কাজ করে ওটাতে একটা মহিলা মানে একটা মেয়ে অনেক কুচালাম্বা, অনেক সুন্দর আর কি। ওই মেয়েটা আর কি আমাকে পছন্দ করে। আচ্ছা। পছন্দ করলে আমি ওরে দেখে তো আমি অবাক করি, এই মেয়ে আমারে পছন্দ করে কি করবো, আমি বা এর সাথে কি করবো, হুম আমার পক্ষে সম্ভব না। এরপরে আমার মেয়েটা মানে অনেক 2 দিন পর পরই আরেক বন্ধুর কাছে বলে যে তোমার এই বন্ধুটা কই। তারপরে কয় ও তো নিচে গেছে কাজ করতে, হুম কয় ও আসলে একটু আমার কথা বললো তো। তো আমি আসি নিচ থেকে, পরে আমার বলে যে তোমার ওই মেয়েটা খুঁজছে। বললাম হ্যাঁ, বাদ দিয়ে গেল। পরে আমি কি করি যে এই আমার মেয়েটাকে বিয়ে করছেন আপনি? না, পরে আমি ওখান থেকে চলে আসি। চলে আসার পরে বাড়িতে বাড়িতে আবার এখানে শুনে যে আমি একটা মেয়ের সাথে রিলেশন করি। হুম। পরে বাবা মা ফোন দিয়ে নিয়ে আসে, ছোট ভাই বলে যে ও চাকরি করবো না, ওরে বাড়িতে নিয়ে যাও, ওরে বিয়ে করো তো। হুম। তো পরে ওই সময় তো আমার বয়স মনে হয় 21 হয় নাই এরকম। আচ্ছা। হ্যাঁ, পরে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসার পরে আমার একটা বিয়ে করা হয়। বিয়ে করলে এবার এই বউ তো আর বাড়িতে রাখা যাবে না, ঢাকাতে নিয়ে আসি। ঢাকাতে আসার পরে এখানে দুইজনে চাকরি করি, ভালোই হবে। হুম পরে দুইজনে আসলাম, আসার পরে ও চাকরি নিল, আমিও দেখা যায় মানে সুইডার জগতে চাকরি নিলাম। আচ্ছা। নেওয়ার পরে সুইডারে যাওয়ার পরে দেখা যায় একটা মেয়েকে দেখে আমি পাগল হয়ে গেলাম, যে বিয়ের পরেও তারপরেও মানে মেয়ের প্রতি থাকলো যে না, ওরে আমার ভালোবাসা লাগবে। তো ওরে ডাইরেক্ট আমি সরাসরি বলে দিলাম, মানে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি যে বিয়ে করছি আমার এটা মাথায় ধরে না। হুম মানে এতটাই হয়ে গেল। পরে উনি তো মানে বিচার দেবো, হ্যান ত্যান করবো। পরে যাই হোক বিচার দেয় নাই। পরে সুইডার জগতে আমি 5 বছর এরকম কাজ করি। কাজ করে দেখি না এখানে শরীরে কুলায় না, এখানে চাকরি করলে সমস্যা হয়। পরে ওখান থেকে দেখা যায় যে আমি আমি গ্রুপ নামে একটা ফ্যাক্টরিতে চাকরি করি। হুম চাকরি করার পরে দেখা যায় এখানে আসার পরে আমি অনেক মানে এই সময়টা আর কোনো কিছু নাই আমার কাছে, হুম। কোনো মেয়ের কোনো কিছু নাই। তা আমার ওয়াইফও আমাকে ওইরকম ভাবে কেয়ার আপনি করে যে না। বিয়ে শাদীটা করছেন আপনি বাড়িতে জানাইছেন? না, না, বাড়িতে তো অবশ্যই জানে। মানে বাড়ি থেকে রাজি ছিল আপনার বিয়ে শাদীর ব্যাপারে? হ্যাঁ, অবশ্যই। ওকে, তারপর? পরে এখানে আমি গ্রুপে যখন চাকরি নেই তখন তো আমি মানে পুরো ফাঁকা আর কি, মানে কোনো মেয়ের সাথে কথাবার্তা এরকম নাই। হুম একটা মেয়ের সাথে কথা বলতাম, শুধু ওই মেয়েটা আমাদের এলাকায়, নাম বলতেছি না। হুম। ওর সাথে কথা বলতাম, এখনো কথা বলি আর কি। জি, তারপর? তারপরে দেখা যায় যে এখানে একটা মেয়েকে আমি গুরুকে যখন আসি, আসার পরে হঠাৎ করে দেখি একটা মেয়ে আসে। হঠাৎ করে আমি দেখতে পাই, মানে নতুন অবস্থায় আসে। আমার তো এটা আপনি বিয়ে থাকা অবস্থায়? হ্যাঁ, বিয়ে থাকা মানে এই যে 1 বছর হয়নি এরকম আর কি। হুম তারপরে আসলে দেখার পরে মেয়েটা অনেক কালো, কিন্তু ওর ফেসটা মানে অনেক সুন্দর, হুম আর বয়সটা অনেক সুন্দর। তো আমি ওর দিক তাকায় থাকি, ও আমার দিক তাকায় থাকে। আমার ভাল লাগে যে আমার ওয়াইফ আমাকে যতটা কেয়ার না করে ভাই, ও আমারে মানে আমি যদি একটু মন খারাপ থাকি দেখা যায় ও আমারে মানে কি হয়েছে এরকম, কি মন খারাপ কি জন্য হুম। এরকম বলে। তে আমি ভাবলাম যে না, ও হয়তো আমার জীবনের কিছু বুঝতে পারবে। আপনার বিয়ে করার কয়দিন পরের ঘটনা এটা? এটা তো আমার বিয়ে তো আমি 2013 সালে ইতি করছি, কিন্তু হ্যাঁ, কিন্তু ওই মেয়েটার সাথে আপনার পরিচয় কত বছর পরে? পরিচয় হচ্ছে মানে 1 বছর। আপনার সংসার জীবন কি হ্যাপি ছিল না? মানে হ্যাপি বলতে হ্যাপি সে, কিন্তু আমার মনটা যে কি এরকম কেন আমি বুঝতে পারি না। হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারছি। যাই হোক, বলেন তারপর। তারপরে ওই মেয়েটাকে আমি পরের দিন সকালবেলা যায় কাগজের মধ্যে নাম্বারটা লিখলাম। হুম লেখার পরে ওরা ডাইরেক্ট যা বলছি যে আমার এই নাম্বারটা রাখো। হুম পরে ও নেয় নাই, আমি টেবিলে রাইখে আসছি। হুম রাইখে আসার পরে আমি ওয়েট করি যে হয়তো ফোন টোন দিব, হুম এরকম ওয়েট করি। করার পরে দেখি যে না, ফোন টোন আসে না। পরে শুনলাম যে ও নাকি ফোন ওই নাম্বারটা ফালাই দিছে আর কি। হুম পরে আমি ভাবলাম যে কে, ও আমার দিক তাকায়ও থাকে আবার না ফোনও দেয় না। তো আমি ওর ইশারা করি ফোন দাও না কি জন্য। পরে ও কিছু বলে না, এমনভাবে তাকায় যে মনে হয় কলিজা টলিজা ছিঁড়ে ফেলাবো, আচ্ছা এরকম লাগে আমার কাছে। আচ্ছা। তারপরে ওনাকে পরের দিন আবার যে নাম্বার দেওয়ার চেষ্টা করি, কিন্তু নাম্বারটা নেয় না। তারপরে আমার আবার উল্টা পেছে, এবারে ওর নাম্বার নিতেই হবে যেভাবে হোক। হুম পরে ওর সুপারভাইজারের নাম্বার আমি কানেক্ট করি।
কানেক্ট করার পরে আমি যেখানে দাঁড়া আছি ও আবার ওই পাশে দাঁড়া যে আছে ওরে দেখা যায়। হুম তো যখন সুপারভাইজারটা যখন ওর কাছে গেছে হুম তখন আমি ওরে ফোন দিছি। ফোন দেওয়ার পরে সুপারভাইজারে বলতেছি যে ভাইয়া অমুক আছে না ওই জায়গায়? এ, কয় হ্যাঁ আছে তো। বললাম ওর আমি হাজবেন্ড, ওর কাছে একটু মোবাইলটা দেন। মানে মেয়েটার হাজবেন্ড পরিচয় দিলেন আপনি? হ্যাঁ পরিচয় দিলাম সুপারভাইজারের কাছে। তারপরে সুপারভাইজার যাই হোক ওকে দিছে। দেওয়ার পরে আমি বললাম দেখো আমি হচ্ছে অমুক, তে তুমি আমার সাথে আমি যে নাম্বার দিছি তুমি আমার ফোন দিলে না কি জন্যে? হুম তারপরে আপনি এইভাবে আমার সাথে কথা বলবেন আমি জানি না। তারপরে বললাম দেখো আমার কিছু কথা আছে, তোমার মন চাইলে তুমি আমার এই নাম্বারটা ওর কাছে নিয়ে নাও, হুম নিয়ে নিও, আর কিছু কথা আছে তোমার বলতেই হইব। পরে যাই হোক পরে কথাটা শেষ করে আমি আমার কাজে আমি কাজ করতেছি। হুম পরে দেখি ও ছুটি হওয়ার আগ দেখ ওর কাছে নাম্বারটা নিয়ে নিল। আমি দেখলাম আর কি নাম্বারটা নিল। তো পরের দিন লাঞ্চে আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে পরে বললো যে কালকে যে আমার সাথে কথা বলছেন আপনি কি উনি? আমি বললাম হ্যাঁ আমি তো উনি। কয়, ভাইয়া আমাকে কখনো ফোন দিবেন না, আমি আপনাকে ফোন দিছি জাস্ট আপনি এত পাগল হয়ে গেছেন আমি বুঝতে পারছি, এই কারণে আপনাকে থামানোর জন্য আমি ফোনটা দিছি। হুম এরপরে বললাম আচ্ছা ঠিক আছে, আমি শুধু তোমার সাথে একদিন কথা বলবো, তুমি তারপরে মন চাইলে কথা বলো, না বলে না বললো। হুম ও পরে কয় আচ্ছা ঠিক আছে আপনি আমাকে কখনো ফোন দিন না, আমি আপনাকে ফোন দেবো। পরে বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কখনো ফোন দেবো না, তুমি আমাকে যখন দিবে তখনই। তো পরের দিন আমি তো লাঞ্চে আর ঘুমাই না, কারণ এত ডিউটি করি মানে লাঞ্চে একটু ঘুমাইলে দেখা যায় ভালো লাগে। পরে আমি ঘুমাই না, মোবাইল ধরে না ওয়েট করতে থাকি যে কখনো ফোন দিব, একটু রিসিভ করে কথা বলবো। হুম পরে যখন পরের দিন লাঞ্চের সময় ও আমার ফোন দিছে, কয় আচ্ছা কী বলবেন বলেন এখন। বললাম এখন তো লাঞ্চ শেষই আর আছি 10 মিনিট, হুম এই 10 মিনিটে কী বলবো। পরে বললাম যে শনিবারের দিন কথা বলবো ইনশাল্লাহ। পরে কয় আচ্ছা ঠিক আছে আপনি ফোন দিয়েন না আবার, হুম পারিবারিক সমস্যা আছে। তখন আমি বুঝতে পারলাম যে ওর কী সমস্যা, হয়তো বা বিয়ে হয়েছে বা হাজব্যান্ড আছে এরকম। পরের দিন ও আমারে ফোন দিছে লাঞ্চ টাইমে। আমি বললাম যে আজকে ছুটি হবে আগে 10টার অধিক ছুটি হবে, তো ছুটির পরে কথা বলবো আমরা। কয় আচ্ছা ঠিক আছে। হুম তো পরে ছুটির পরে আমাকে ফোন দিল। আমি বললাম আমি বাসায় যাই, বাসায় যাই তোমার ফোন দিচ্ছি। হুম পরে বাসায় গেলাম, বাসায় যায় আমাদের তো আবার ফ্ল্যাট বাসায় থাকি। পরে ছাদে গেলাম, ছাদে যায় মানে আমি ওই আমার ছোটবেলার থেকে আমি আমার জীবনের গল্প ওরে শোনান ধরলাম। হুম শুনে যে দেখো এক পর্যায়ে আমি বললাম সত্যি কথাই বললাম। ও আমার জিজ্ঞেস করলো যে না আপনি কি বিয়ে করছেন? আমি বললাম হ্যাঁ আমি বিয়ে করছি, আমার 5 বছরের একটা মেয়ে আছে। বিয়ে ছিল 5 বছরের? জি জি 5 বছরের মেয়ে ছিল তখন? হ্যাঁ। ওকে। পরে বললাম আমার 5 বছরের একটা মেয়ে আছে, হুম তোমার অবস্থা কি, তোমার কি বিয়ে হয়েছে নাকি? কয় না আমার বিয়ে হয় নাই। তো আমি তো খুশি, যাই হোক বিয়ে যখন হয় নাই তে যাই হোক খুশি হলেন কেন আপনি? খুশি হলাম মানে এই আপনার কি কারণে। চিন্তা ভাবনা যে আপনি আরেকটা বিয়ে করবেন হ্যাঁ এরকম চিন্তা ভাবনা ছিল, এই মেয়েটা থাকা অবস্থাতেই? হ্যাঁ মানে এরকম চিন্তা ভাবনা যে যাই হোক ও আমার সব কিছু বুঝতেছে। আমি একটু মন খারাপ করলে দেখা যায় যে ও বুঝতেছে, ফোন দেন আপনার মন খারাপ কি জন্য, মানে এতটা কি আর করতো আমারে ও যে ভাষার বাইরে। হুম তা আমার চিন্তাধারা যে যদি ওর যদি বিয়ে না হয় তা আমার যদি 2টা বিয়ে করা লাগে আমি বিয়ে করে সংসার করবো 2টার সাথে, আমার আচ্ছা। এরকম চিন্তা ভাবনা। ওকে। পরে পরে ও আবার একটু পরে কয় কি, কয় না আমারও বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে আছে। হুম তারপরে বললাম আচ্ছা যাই হোক মেয়ে আছে। তো ও আমারে আমি যে এত পাগল হয়েছি ও আমারে মানে পরে জানতে পারলাম যে ও আমারে আসলে থামানোর জন্য আমারে মানে ফোনের সাথে কথা বলতো আর কি। যে আমি এত পাগল হয়েছি, ওর হাজবেন্ড আবার নাইট করতো, ওই যে সপ্তাহে নাইট পড়তো ওই সপ্তাহে আমার সাথে বেশি কথা বলতো। হুম। যখন 10টায় ছুটি হতো আমাদের, আমরা দেখা যায় 2টা 3টা 4টা পর্যন্ত কথা বলতাম ফোনে। আচ্ছা। মানে কথা বলতে বলতে এক পর্যায়ে মানে ও আর কি মায়া আসল মানে ও বলে যে আমাদের জীবনটা যদি এরকম না হইতো, আল্লাহ যদি আবার যদি আমাকে একবার জন্ম দিত, এরকম মানে বলে। তো আমিও বুঝি যে না ও হয়তো আমার চায়, হুম মানে ওর কথা বোঝা গেতেছে যে আমি মানে ও আমারে ভালোবাসে এরকম। তো আমার জীবনে তো কখনো এরকম ভালোবাসা ছিল না। যাই হোক মেয়েটা যখন ভালোবাসছে, আমার ওয়াইফ আছে তাতে সমস্যা কি, হুম আমি আর একটা বিয়ে করবো সমস্যা কি, ওখানে সংসার করবো, যেহেতু আমার সব কিছু বুঝতেছে তাহলে ওকেও আমি চাই এরকম।
হুম পরে এভাবে চলতে থাকে, কথা কথা মনে হয় প্রতিদিনই বলাই হইতেছে, প্রত্যেক দিনই হুম 2টা 3টা 4টা পর্যন্ত কথা বলাই হইতেছে। তে আমার ওয়াইফ আবার এদিকে দেখা যায় আমারে কিন্তু আগে কিন্তু কোনো কেয়ার করে না, হুম যে আসলে ওর মানে ওই মুডটাই নাই যে আমার একটা হাজবেন্ড আছে। আমি রাতের 4টা বাজে ডিউটি করে যাই, আমি যা দেখি যে এই যে এক প্লেট ভাত বাইরে রাখলে তো তাড়াতাড়ি খায় তাড়াতাড়ি একটু ঘুমাইতে পারি, হুম ওইটা সেটাও করে করতেছে না। না, সেটাও করে না, মানে আচ্ছা। ওই দিকটা কি আর নাই আর কি, ও এরকমই। হুম ও কিন্তু খারাপ তা না, কিন্তু ভালো আপনি একটা বলছেন মেয়ে। কখনো যে আমার এই জিনিসগুলো পছন্দ না, বা এটা এটা করা ওইটা করা? না, এটা আমি কখনো বলি নাই, বাট আমি ওকে এমনিতে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও বোঝে নাই। পরে দেখা যায় এক পর্যায়ে যখন এই মেয়েটার সাথে যখন আমার রিলেশনটা একদম মানে পাকাপাকি হইতেছে, হুম তখন দেখি যে ও দেখি আমার জন্য দেখি আমি রাতের একটা গিয়ে দিয়ে ভাত বাইরে রাখতেছে। আমি তো আমার মাথায় হাত, কি রে, আমি ওকে তো বুঝতে পারতো যে কোন না একটা না রিলেশনশিপে যাচ্ছেন না, আপনারা? কোনো কিছু ও বুঝতে বুঝতো পারতো না? না, আচ্ছা। বুঝতে পারতো না, কিন্তু ওর ওর মনে থেকে ও কেমনে কি করতেছে আমি বুঝি না। হুম আর ওর সামনে কখনো ফোনও আসতো না, কথা বলতাম না আমি। আচ্ছা। পরে দেখি ওই এরকম করে, আমি তখন বলি, আল্লাহ, আসলে আমার ওয়াইফে এত পরিবর্তন। তখন আমি মনে করলাম যে না, ওই মেয়েটা যদি আজকে থেকে আমার জীবন থেকে চলে যায় হুম তাহলেই মনে হয় ভালো, আমিও চাইতাম আর কি। হুম আবার ওই মেয়েটাও মাঝে মাঝে ফোন দিয়ে বলতো, দেখেন ভাই, আমি আর কথা বলতে চাই না আপনার সাথে, এরকম। আমি তো আমার মাথায় হাত, তুমি যদি কথা না বলো, আমি এই যে 5তলা বিল্ডিং আছে এখান থেকেই লাভ দেবো, হুম আত্মহত্যা করবো। আর মাঝে মাঝে আমি বলতাম, তোমার যদি কোনো টাকা পয়সা লাগে আমার কাছে টাকা নিতে পারো, সমস্যা নেই। হুম তারপরে কয় যে টাকা দেন, তো বললাম আচ্ছা বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠাইতেছি, সমস্যা নাই। আমার মোবাইলে 1,45,000-এর উপরে আছে টাকা, তোমার কত লাগবে তুমি বলো খালি। মানে আমার কাছে এত ইমোশনাল চলে আসে, ও যদি ওই ওই সময় যদি আমার বলতো যে আপনি 1 লাখ ধরে দেন, আমি দিয়ে দিতাম, মানে এরকমটা লাগতো। হুম তারপরে উনি কন, না আমার টাকা লাগবে না, আপনি পাগল হয়েছেন, আমি টাকা নেবো আপনার কাছে। তারপরে যাই হোক টাকা নেয় না। পরে এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে, হুম চলতে চলতে লাস্ট পর্যায়ে মেয়েটা আমারে বলে যে মানে একদিন রাত 12টা পর্যন্ত কথা বলতেছি, হুম বলার পরে ওই সময় আমারে মানে আমি বুঝতে পারি যে ও আমার কাছ থেকে কি চাইতেছে, মানে পরে যাই হোক ওটা আমি চাই না। পরে পরে এইভাবে চলতে চলতে দেখা যায় এতদিনে এসে আমারে, কি করছেন আপনি? মেয়েটাকে বিয়ে করছেন, সংসার করছেন? না মেয়েটার সাথে সংসার হয় না, এমনি যখন বিয়ে শাদী করছেন? না না বিয়ের সাথে একটা অবৈধ সম্পর্কে চলে গেছেন? অবৈধ সম্পর্কে। আচ্ছা। পরে এক পর্যায়ে দেখা যায় যখন অফিসে আসে, আসার পরে একসাথে আমরা সিঁড়ি বেয়ে চড়তেছি, দেখা যায় হাত ধরতেছি, দেখা যায় ও আমারে ছাতাতে গুতা দিতেছে, আমি দিতেছি, হুম এরকম যে আমার কাছে অনেকটা শেষ পর্যায়ে আসা মানে মানে বিবেকে জানে কেমন বাধা দিতেছে, যে আসলে এই কাজগুলোকে আমি ঠিক করতেছি, আমার ওয়াইফ আছে, মেয়ে আছে, ওর হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, হুম এটা এটা তো ঠিক না। ওরে একটু একটু মানে আমার একটু বুঝ আসতেছে হুম যে আসলে ও যেহেতু চায় না কথা বলতে, তাই আমি একটু রিলেশনটা ক্যান্সেল করে দিই, ব্রেকআপ করে দিই। তো পরে এইভাবে এখানে মানে আমি তো যখন ও না করে, আমার মনটা আবার যখন একা একা থাকে তখন আমি ভেবে জানি এগুলো বাদ দিয়ে দিব। হুম আবার যখন এক জায়গায় হয়ে যায় তখন দেখা যায় না, না আমার ওকে ছাড়া আমার চলবো না। আচ্ছা। পরে এক পর্যায়ে আমি ওর জন্য অনেক কান্না করি, যে আমি যখন টয়লেটে যাই অনেক, মানে ও যখন না করে আমাকে যে ফোন টোন দেওয়া যাবে না, কথা টথা বলা যাবে না, হুম মানে টয়লেটে যাই অনেক কান্না করি আমি। আর সবচেয়ে আমার ওর ভালো লাগতো ওর ফেসটা আর ওর ভয়েসটা। কি হলো আপনার শেষ পর্যন্ত এই সম্পর্ক? সম্পর্কটা শেষ পর্যন্ত বাতি, কিন্তু যে যে আমি ওরে বলছিলাম যে আমি তোমাকে কোনোদিন ফোন দিব না, বাট আমি তোমাকে একটা দিন ফোন দিব, শুধু আমি আমার জীবনের গল্পটা যেদিন বলতে যাব ওই দিন তোমাকে একটু ফোন দিব, দয়া করে একটু রিসিভ করে কথা বললো। হুম আপনার ওয়াইফের সঙ্গে আপনি আছেন? আমার ওয়াইফ, হ্যাঁ, আপনার ওয়াইফের সঙ্গে কি আপনি এখনো আছেন নাকি হ্যাঁ আপনার ডিভোর্স এখন হয়ে গেছে? আসি মানে আচ্ছা। ওই এই ভুলটা যে আর করি বিবাহ না। পরবর্তী আপনার এই যে সম্পর্কটা, এটা কি একটা মেয়ের সঙ্গে ছিল নাকি আরো আপনার এরকম সম্পর্ক হয়েছে? না এই একটাই ছিল, বাট আচ্ছা। আরো হয়তো মানে আস্তে আস্তে দেখা যায় যে মেয়েদের প্রতি আকর্ষিত হইতাছি, মানে এরকম আমি বুঝি না যে এরকমটা আমার সাথে কেন। আপনার দুইটা বিষয়, একটা হচ্ছে যে আপনি গল্পটা কেন বলতে আসলেন আজকে আসলে রেডিওতে? গল্পটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আসলে আমি যে ভুলগুলো করতেছি, হুম আমি দেখা যায় সামনে আরো ভুলগুলো মনে হয় করবো এরকম লাগতেছে। তো শেষ পর্যায়ে ডিসিশন নিলাম যে আসলে এই ভুলগুলো যাতে মানুষে না করে,
কারণ আমি মানে যে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ভুলগুলোর মধ্যে যেতে চান না, তারপরেও আপনি জড়িয়ে যাচ্ছেন, জড়িয়ে কিন্তু যাচ্ছি, হ্যাঁ। আপনি নিজেকে বিরত রাখতে পারতেছেন না। পরে এক পর্যায়ে দেখলাম যে না, আমি আপনাদেরই আবার এই গল্পটা কিন্তু আমি একদম ওই 12 সাল থেকে 13 সাল থেকে শুনে দেখি যে অনেক মানুষ অনেক খারাপ হয়ে গেছে, আবার ভুলগুলা স্বীকার করতেছে। আর আমার মধ্যে যে এতগুলা মানে ভুল এর ভিতরে আমার বুকের মাঝখানে এটা খুব কষ্ট পাই মাঝে মাঝে, এগুলো আসলে। আপনার ছেলে মেয়ে কয়জন এখন? আমার মেয়ে একজন, একটাই মেয়ে। একটা আপনি জব করেন? হ্যাঁ, জব করি এখন বর্তমান। আচ্ছা, শোনেন, আমার জায়গা থেকে না আপনাকে তেমন কিছুই বলার নাই, শুধু দুইটা কথা ছাড়া। একটা কথা হচ্ছে, আপনার জীবনে কিন্তু শুধুমাত্র মানে আপনি আপনার বাবা মায়ের কথা যদি চিন্তা করেন, পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে এবং আপনার মেয়ের প্রতি আপনার একটা দায়িত্ব আছে। দায়িত্বের জায়গাগুলো কখনোই কম্প্রোমাইজ করা উচিত হবে না এই দুটো জায়গাতে, নাম্বার 1। জি, আর নাম্বার 2 হচ্ছে যে আমি আপনাকে দোষী বলবো না যে আপনি কাজগুলো কেন করতেছেন, ভৎসনাও আমি করবো না, আনটিল আনলেস আপনার সমস্ত পরিচয় গোপন রেখে আমরা গল্পটা এখানে উপস্থাপন করেছি। যদি একজন সাইকিয়াট্রিকের ভাষায় বা একজন মনোবিজ্ঞানের ভাষায় যদি বিষয়টাকে আমরা চিন্তা করি, তাহলে ডেফিনেটলি এটা একটা সমস্যা, মানসিক সমস্যা। জি, সেই মানসিক সমস্যা কেন হচ্ছে সেটা তারা বলতে পারবেন, সেটা ফাইন্ড আউট করতে পারবেন। সো আমি আপনাকে প্রথমত সাজেশন দিব যে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। যে আপনি জানেন কাজটা ভালো না, কিন্তু আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন বারবার। হ্যাঁ, বারবার। এবং আপনি যে ছোটবেলা থেকে যে গল্পটা বললেন যে আপনি এতগুলো মানুষের মানে এতগুলো মেয়েকে পছন্দ করেছেন, একটার পর একটা র্যান্ডমলি পছন্দ হয়ে যাওয়াটা, এই যে ব্যাপারগুলো, এটাও কিন্তু খুব সুবিধার কোনো কিছু না। হ্যাঁ, তো এই বিষয়গুলো সাইড ইফেক্ট কি বা এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমার যেটা মনে হয় লম্বা একটা কাউন্সেলিং দরকার। এটা একজন খুব ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, পরামর্শ নেওয়া তার কাছ থেকে। আপনি যদি সেন্সে না থাকতেন যে না এটা যা করতেছে এগুলো সব ঠিক আছে, আমার ভালো লাগতেছে, আমি করতেছি, কোনো অপরাধ বোধ নাই আপনার মধ্যে, তাহলে আপনাকে নিয়ে আমার বলার ছিল যে আপনি অন্যায় করতেছেন। কিন্তু যেহেতু আপনার ভেতরে অপরাধ বোধ আছে, আপনি নিশ্চয়ই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। প্রথম কথা হচ্ছে ধর্মভীরু মানুষ যদি হন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান, যিনি মানসিক রোগের ডাক্তার। তার কাছে গিয়ে বিষয়টা খুলে বলেন যে আমি তো এই ধরনের সম্পর্কে যেতে চাই না, কিন্তু তারপরেও কেন আমি যাই। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে একটা বিষয় যদি এরকম হয়ে থাকে যে আপনার স্ত্রীর মধ্যে আপনি যেসব জিনিস এক্সপেক্ট করেন সেগুলো আপনার স্ত্রীর মধ্যে থাকলে আপনি এই ধরনের সম্পর্কে যান না। যদি এরকম সিমটম থাকে আপনার মধ্যে, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি বিষয়গুলো বলেন যে আমার এই জিনিসগুলো প্রয়োজন, তুমি এরকম হও, এটা হলে বেটার, আমাদের সংসার জীবন সুখের হবে। তাকে আপনি বারবার বলেন, তাকে আপনি রেডি করেন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, মানে মানুষের জীবনে পুরো জীবনটাই যায় হলো আসলে এরকম যুদ্ধ করতে করতে। হ্যাঁ, সব কোনো কিছুই আসলে একদিক পারফেক্ট হলে আরেক দিন হয় না, আরেক দিক পারফেক্ট হলে আরেক দিক হয় না, ইমব্যালেন্স অবস্থায় আমরা থাকি এবং এই ইমব্যালেন্সটাই আমাদেরকে গতি দেয়। আমরা সারা জীবন ব্যালেন্স করার ট্রাই করতে থাকি, যেটা আমাদেরকে গতি দেয়, এবং একটা সময় ব্যালেন্স করতে করতে আমাদের হয়তো পৃথিবীতে ছেড়ে চলে যেতে হয়। কিন্তু ভুল পথে হাঁটার সুযোগ নেই, আর যদি হেঁটেও ফেলেন ওখান থেকে বারবার ট্র্যাকে আসতে হবে। তো এই হচ্ছে বিষয়। আপনার স্ত্রীর কে আপনি বলেন যে এই জিনিসগুলো আমার প্রবলেম, এই জিনিসগুলো, ওই সাপোর্টটা আপনার স্ত্রীর কাছ থেকে আপনি চান, মেন্টাল সাপোর্ট, শেয়ারিং, কেয়ারিং। হ্যাঁ, এই বিষয়গুলো থাকলে আমার মনে হয় যেটা, যে এই দুটো বিষয় যদি আপনি মেনটেন করেন, আপনি একটা সুন্দর জীবনে চলে আসতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা আমার কাছে অপরাধী না, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে অপরাধ বোধ কাজ করে। একজন মানুষ ড্রাগ নিচ্ছে, সে জানে এটা খারাপ, কিন্তু সে সেখান থেকে বের হয়ে আসতে পারতেছে না, তার মধ্যে অপরাধ বোধ কাজ করতেছে, সে চেষ্টা করতেছে সেখান থেকে ফেরার জন্য, বাট পারতেছে না। এই যে চেষ্টা করতেছে, এই চেষ্টার জায়গায় আমাদের সহযোগিতা করতে হবে। যেহেতু চাচ্ছি বেটার লাইফ লিড করার জন্য, ও পড়ে গেছে ওখানে, কিন্তু ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। কিন্তু যে চেষ্টা করে না, যে মনে করেন যে না এটাকে এনজয় করে, তার জন্য অবশ্যই ওইখানে আমাদের খুব টাফ হইতে হবে। এর মধ্যে আবার আমি যখন এই মেয়েটার সাথে রিলেশন করি, লাস্ট যে মেয়েটা, এই মেয়েটার সাথে রিলেশন করতে আমি কিন্তু কোনোদিন সিগারেট বিড়ি এগুলো খাইতাম না। কিন্তু এখন দেখা যায় যে ও যেদিন আমার বলছে যে আপনি আমাকে আর ফোন দিবেন না, ওই দিন দেখা যায় যে আমি কয়েকটা সিগারেট নিয়ে, বুঝতে পেরেছি আমাদের এই